গত জানুয়ারি ডিসেম্বরের পর আমার কাছে যে জিনিসটা আলাদা করে মনে হয়েছে, এবং গতকালে ওনার বক্তব্যটা দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা সবাই মনে হচ্ছে এই নারী ইস্যুটাতে জামায়াত ইসলামের প্রতি টানেল ভিশন হয়ে গেছে। আমরা জানি জামায়াত ইসলামে নারী নেতৃত্বের অবস্থান কি, এটা আমরা সবাই জানি, এখানে নতুন করে বলার কিছুই নাই। তারা যে 10 কোটি মানুষকে না গুনেই তাদের রাজনীতিটা করে, এটা একদম পরিষ্কার। এবং প্রত্যেকটা ইসলামী দলে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাল করিম সাহেব বলেছেন, মানে জামাতকে অ্যাটাক করেছেন যে উনি বেপর্দা নারীদের সাথে সংবাদ সম্মেলন করেন। তো ওনাদের মধ্যে এই ব্যাপারটা বা এই ইস্যুটা এই ইসলামপন্থী দলগুলোর মধ্যে একদম পরিষ্কার, এবং এটা নিয়ে আসলে আলোচনা করার থেকেও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, সামনের নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রগতিশীলদের রিপ্রেজেন্টেটিভ যে ব্যালট বক্সটা বিএনপি, সেখানে নারীদের কি অবস্থান। মানে ব্যাপারটা এমন হচ্ছে কিনা যে আমরা পুরো দোষটা জামাত ইসলামের দিকে শিফট করে, পুরো মনোযোগটা সেখানে শিফট করে আমরা এদেরকে অদেখা করছি কিনা। কারণ আপনি দেখেন 51টা দলের মধ্যে 31টা দলের মধ্যে কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই, এবং বিএনপি এত পুরনো একটা দল হয়ে গতকাল একটা ওনারা মাত্র 3% অ্যারাউন্ড 3% তারা নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। সেটার থেকে বড় কথা, গতকাল একটা গোল টেবিলে এই রাজনীতিতে নারী নেতৃত্ব সংকট ও সম্ভাবনা শীর্ষক একটা গোল টেবিলে বিএনপির যে স্থায়ী কমিটির একমাত্র নারী সদস্য সেলিমা আপা বলছিলেন, অনেক বক্তব্য উনি বললেন, বলার পর উনি বললেন যে ওনার জীবনের একটা দুঃখ রয়ে যাবে যে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না। আরেকজন উপস্থিত নারী নেত্রী বললেন কোট আনকোট যে আমাদের যে কয়জন 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরুষ কোটায়, হয় তার স্বামীর কোটায় অথবা তার বাবার কোটায় বা তার পরিবারের কারণ। তাহলে আপনি দেখেন, আপনি যদি কন্টিনিউয়াসলি ইসলামপন্থী দলগুলোর নারীর বিষয়ে কি অবস্থান, এটাতে আমরা যদি সবাই এটার অ্যাম্বাসেডর হয়ে যাই, এই আলোচনার শুভেচ্ছা দূত হয়ে যায়, তাহলে আরেকজন কিন্তু ফ্রি পাস পাচ্ছে। মাসকাত ভাই, আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। আপনি হ্যাঁ ভোটের পক্ষে সোচ্চার। আমি একটু আমার অবস্থান বলে রাখি যে আসলে আমিও মনে করি হ্যাঁ ভোট দেওয়া উচিত। আমি মনে করি যে হ্যাঁ ভোটের মাধ্যমে যে সংস্কারগুলি হবে সেইগুলির আমরা আশা করতে পারি। কিন্তু মাসকাত ভাই, আপনি না ভোটের পক্ষে যারা বলছেন তাদেরকে বলছেন গণভোটের নায়ের পক্ষে হচ্ছে ভারতীয় জোট। আপনি এইটা বলে এক ধরনের ট্যাগিং করছেন কিনা, আমি আপনার ফেসবুকের পাতা থেকে পড়ছি, আপনি লিখছেন, কোট করছি মাসকাত ভাইকে, ভারতের ডক্ট্রিন হচ্ছে ভারতের অভ্যন্তরের সংখ্যালঘুদের যেমন দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে, একইভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে যাবে তা নিয়ন্ত্রণ করে তা এখনকার সংখ্যাগরিষ্ঠ মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা। অর্থাৎ ভারতে চাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠদের শাসন, আর বাংলাদেশে চাচ্ছে সংখ্যালঘুদের শাসন। এই হচ্ছে ভারতীয় ডক্ট্রিন, এটা আপনি বলতে চাইছেন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে এই ব্যাপারটা আসলে একটা হিন্দু মুসলমান বিরোধের মধ্যে দিয়ে যাচ্ছে, ট্যাগিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমরা আরও দেখছি ভারতের কোনো অসুবিধা কিন্তু নাই মাসকাত ভাই, আফগানিস্তানের তালেবান সরকারের সাথে অতি ভালোবাসা, আমি কি বলবো যে সবচেয়ে ভালো সম্পর্ক তালেবান সরকারের এখন ভারতের, বা একমাত্র ভালো সম্পর্ক এখন ভারতের। তো সেই ক্ষেত্রে আপনার এই বলাটা ট্যাগিং হচ্ছে কিনা, এই বলাটা আসলে হিন্দু মুসলমান বা মুসলমান হিন্দু ওইটাকে উস্কানো হচ্ছে কিনা মাসকাত ভাই? এখানে আসলে ভারতের মিডিয়ায় আমরা গত 17 মাসে যেটা দেখেছি, যে প্রথম থেকে বাংলাদেশের সংবিধান সংস্কার করা যাবে না, সংবিধানে কোনো পরিবর্তন আনা যাবে না, সংবিধান যেন আসমানি কিতাব, মানে আপনার 54 বছর আগের একটা সংবিধান, তাকে যুগোপযোগী করা যাবে না, বা তাকে এ সময়ের নাগরিকের উপযোগী করে তৈরি করা যাবে না, মানে ওইটাকে কেন যেন ধরে রাখতে হবে। তা নিয়ে দেখা গেল যে ভারতের যে ক্ষমতাসীন দল, তার কাছাকাছি যে মিডিয়া, তারপরে আপনার বুদ্ধিজীবী, এরা ক্রমাগত কথা বলতে থাকলেন। এবং এইভাবেই যখন গণভোটটা এলো, তখন তার মানে ভারতের সুস্পষ্ট অবস্থান ছিল ওই না ভোটের পক্ষে। এবং তার আমরা কিছু প্রতিধ্বনি বাংলাদেশের কিছু মিডিয়ার মধ্যে পেয়েছি। এবং বিশেষ করে আওয়ামী লীগকে তো আমরা দেখেইছি যে এই ব্যাপারে, মানে সবাই যাতে না ভোট দেয়, যাতে এই সংস্কার না হয় এবং কোনোভাবে যেন ওই সংবিধানটির সংস্কারের প্রশ্নটি না ওঠে, এই ব্যাপারগুলোতে তারা
কথা বলতে না, থাকে, মাসুদ ভাই, আপনি ক্রমাগত কার কথা প্রচারণা বলছেন? চালাতে আপনি থাকে। কার কথা বলছেন? ভারতীয় মিডিয়ার কথা? যারা একটা ভারতের ডক্ট্রিন বলতে কি ভারতীয় মিডিয়াকে আপনি বুঝাচ্ছেন? ভারতীয় মিডিয়া এবং ভারত তো ভারত, এবং আপনি বলতেছেন বাংলাদেশের কথা, কিন্তু আমি কিন্তু উল্টোটা দেখি। আমি দেখি জামায়াতে ইসলামী, এনসিপি তো হ্যার ভোট পক্ষে বলছেনই, বিএনপিও প্রকাশ্যে বলছে হ্যার বিপক্ষে বলা ছাড়া কিছু বলার নাই এখানে। এবং আমি এই পর্যন্ত একজনকেও দেখি নাই গণভোটে না ভোট দেন, সেটা বাংলাদেশের মিডিয়াতে যারা আমাদেরকে মিডিয়া ব্যক্তিত্ব বলি, আমরা বলি, কেউ এটা বলছেন। কিন্তু আপনি কাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলতে? ভারতীয় মিডিয়া তো সামথিং এলস, আওয়ামী লীগ তো আলাদা জিনিসই। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, যারাই দেখা যাচ্ছে যে নানান রকম যুক্তিতর্ক নিয়ে আসার চেষ্টা করছেন, এবং আমার কাছে মনে হয়েছে যে ক্রমাগতভাবে হয় কি একটা প্রোপাগান্ডাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় যেভাবে, তো আমরা 17 মাসে লক্ষ্য করেছি যে প্রোপাগান্ডাটা ম্যানুফ্যাকচার করা হয় হচ্ছে ওই ইন্ডিয়ার গদি মিডিয়াতে, মানে যেগুলো মোদি সংশ্লিষ্ট মিডিয়া, আর তারপর ওগুলোকে সাবস্ট্যান্সিয়েট করার চেষ্টা বা ওগুলোর সম্মতি উৎপাদনের চেষ্টাটা বাংলাদেশের অভ্যন্তর থেকে হয়। তো ওই যারা এই কাজটা করেন তাদেরকে লক্ষ্য করে বলেছি যে, এবং আমার মনে হয় যে এর মধ্যে অযৌক্তিক কিছু বা আমার মনে বিদ্বেষ খুঁজে পাবার কিছু নেই। এখানে ধর্মীয় কোনো বিষয়ও আনা হয়নি। ধর্মীয় বিদ্বেষের প্রশ্নটি যদি আসে তাহলে আমার মনে হয় যে এটা আমরা 17 মাসে গদি মিডিয়াতেই দেখেছি। বাংলাদেশের অভ্যন্তরে না, না, মানে মাসুদ ভাই, ধর্মীয় বিদ্বেষ মাসুদ ভাই, আপনি ওভাবে দেখতে পাবেন। মাসুদ ভাই, হ্যাঁ। গদি মিডিয়া বা মোদি মিডিয়া আমরা যেরকম করেই বলি না কেন, আমি আপনাকে বুঝতে চাই, কারণ আপনি আমার জন্য গুরুত্বপূর্ণ। আপনি বলতেছেন যে ভারতের ডক্ট্রিন হচ্ছে ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের যেমন দ্বিতীয় শ্রেণী নাগরিক করে রাখা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যা গরিষ্ঠদের দ্বিতীয় শ্রেণী করে নাগরিক করার একটা ভারতীয় একটা প্রকল্প আছে। আমার কাছে কেন জানি মনে হয় এই কথাটা সমস্যাজনক, এবং এই কথাটা কিছুটা কিছুটা যেন পপুলিস্ট বা অন্য জায়গা থেকে উৎসরিত। মানে এইটা নাকি আপনি এইটাই বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে আসলেই যারা মুসলমান, তো 90% লোককে দ্বিতীয় শ্রেণী নাগরিক করে রাখা হচ্ছে, এটা হচ্ছে ভারতের ডক্ট্রিন? ব্যাপারটা হচ্ছে যে আমি তো আরো লেখার গভীরে গেলে দেখা যাবে যে একটি বাংলাদেশে তো একটি সুবিধাবাদী শ্রেণী গড়ে উঠেছে, যারা আপনার সেই ব্রিটিশ আমলের চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি সংস্কৃতির আদলে তৈরি হয়েছে, যারা কিন্তু জনবিচ্ছিন্ন আপনি লক্ষ্য করবেন। তো আমি বলতে চাচ্ছি যে ওই অংশটি কিন্তু আমরা দেখেছি যে ঘুরে ফিরে তাদের কাছে সার্বভৌমত্বকে সেই অর্থে গুরুত্বপূর্ণ আমাদের আওয়ামী লীগের 15 বছরে মনে হয়নি, এবং সেখানে ধরুন স্বামী স্ত্রীর সম্পর্ক, দিল্লিকে গিয়ে বলে এসেছি যে শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে হবে, এবং এটার ব্যাপারে বুদ্ধিবৃত্তিক সমাজের যে এক ধরনের আমি বলবো অনুশীলিত নির্লিপ্ততা কিংবা তাকে গ্রহণ করা, এর মধ্যে দিয়ে মনে হয়েছে যে বাংলাদেশের যে ধরুন প্রান্তিক মানুষের যে চাওয়া, তার সঙ্গে এই মানুষগুলোর চাওয়া সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবং আপনি ধরুন বেঙ্গল রেনেসার বঙ্কিমচন্দ্রের মধ্যে যেরকম একটা দৃষ্টিভঙ্গি দেখতে পান যে উনি পূর্ব বাংলার মানুষকে বলছেন যে নিম্ন বর্গের মানুষ, একই রকম মনোভঙ্গি কিন্তু আপনি দেখতে পাবেন যে ঢাকায় ওইরকম ওই বেঙ্গল রেনেসার কপি পেস্ট এক ধরনের যে সংস্কৃতি চালু হয়েছে, সেখানে কোনো একজন মানুষ একটু ধর্মপ্রাণ হলে, তার একটু দাড়ি টুপি থাকলে, বা কোনো একটি মেয়ে হয়তো হিজাব পরলে, তাদের ব্যাপারে ওই রকম তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিভঙ্গি বা ওরা নিম্ন বর্গের, কিন্তু আমরা তো শেখ হাসিনাকেই, মানে ধর্মচর্চার প্রসঙ্গ যদি আনেন, শেখ হাসিনাকে আমরা যেই লেভেলে ধর্মচর্চা করতে দেখেছি, যেই লেভেলে উনি মডেল মসজিদ বানিয়েছেন, যেই লেভেলে উনি কওমি জননী হয়েছেন, যেই লেভেলে হেফাজতের একটা বক্তব্যকে কেন্দ্র করে 52টা বই পরিবর্তন করেছেন, সেই লেভেলে তো এখন পর্যন্ত জামাতে ইসলামী, হেফাজত ইসলামী কেউ পৌঁছায় নাই। তো মানে উনি তো এইটা সর্বোচ্চ চর্চা করেছেন। এইখানেই তো একটা সুবিধা যে আপনার কাছে যদি ধরুন কলকাতার প্রগতিশীলতার সনদ থাকে, তাহলে কিন্তু আপনি হেফাজতের সঙ্গে শোকরানা মেহফিল করলে বা হজ করার পর মাথায় কালো পট্টি বেঁধে এসে নির্বাচনী প্রচারণা করলেও আপনি প্রগতিশীল থেকে যেতে পারছেন। কিন্তু শিফন শাড়ি পরে নিজের কোনো স্টাইলকে কম্প্রোমাইজ না করে খালেদা জিয়া একটা জীবন যাপন করলেন, কিন্তু তিনি যেহেতু ওই প্রগতিশীলদের কাছে সনদ নিতে যেতে চাননি, তাকে সব সময় আপনি দেখবেন যে উগ্র ইসলামপন্থী বলে তকমা দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো তো আমাদের সামনে ঘটেছে। আমি দুইটা জিনিস শুধু আপনাকে স্মরণ করা দিতে চাই। একটা জিনিস হচ্ছে যে বেগম জিয়া ইন্ডিয়াতে যে ধরনের সংবর্ধনা পেয়েছেন, জিয়াউর রহমান
প্রয়াত রাষ্ট্রপতি উনি ইন্ডিয়াতে যে ধরনের সম্বর্ধনা পেয়েছেন সেটি কাউকে মানে সেই লেভেলের সম্বর্ধনা এখন পর্যন্ত কাউকে টাচ করতে আমি দেখি নাই। বেগম জিয়ার সাথেই শুধু না, গোলাম আজম জামাত ইসলামীর যে সাবেক আমির তার ছেলে ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন। আমরা দেখেছি যে বর্তমান আমির ইন্ডিয়ার সাথে বৈঠক করেছেন, সেই কথাও আবার বলেন নাই। এখন প্রগতিশীলতার পরে আবার স্বীকার করেছেন যে বলেছেন যে আমাকে ওরা বলতে মানা করছিল। বলতে মানা না করলে, আমারে কোনো কিছু বলতে মানা না করলে এটা আমি করব যদি আমার এটা পছন্দ না হয়। এখন প্রগতিশীলতার সার্টিফিকেট শুধু আওয়ামী লীগের আছে, জামায়াতের নাই, বিএনপির নাই, এটা আপনি কি করে বুঝলেন মাসকাত ভাই? ওদেরও তো আর থাকতে পারে। ওদের প্রগতিশীলতার সার্টিফিকেট যে নাই সেটা আপনার আমাকে জিজ্ঞেস করতে হবে? আপনি তো জানেনই যে মানে এখানে বাংলাদেশে ধরেই নেওয়া হয় যে শোকরানা মেহফিলে গেলেও আওয়ামী লীগ প্রগতিশীল, আপনার ইলেকশন ক্যাম্পেইন মাথায় টুপি পরে করলেও আওয়ামী লীগ থেকে যায় প্রগতিশীল। জানেন যে প্রগতিশীলতার এই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং কিভাবে হয় আর কি। সুতরাং আমার মনে হয় যে এই আলোচনা আমার আপনাকে কনভিন্স করার কিছু নাই। আপনি এতদিন দেখেছেন, সেইভাবে বুঝতে পারবেন যে কিভাবে তকমা দেয়া হয়েছে, বরং বারবার বিএনপি জামাতকে। বিএনপি তো কিছুদিন হলো অ্যাপেল অফ দেয়ার আই হয়ে গেল, তাই না? এখন কিছুদিন ধরে খুব ভালো লাগছে বিএনপিকে, এটাও আমার ধারণা ক্ষণস্থায়ী। এতে আমি কোনো পার্থক্য দেখি না। যাই হোক, সেটা আরেকটা তর্ক, আপনার সাথে পরবর্তী প্রসঙ্গের মধ্যে থেকে আমি এটা আসবো। কারণ জামায়াতের আমিরের সাথে আওয়ামী লীগের ভারতীয় কূটনীতিবিদদের আলাপের কথা ওদের সাজেশন মতো উনি এটা গোপন রাখতে পারেন, ওনার কোনো অসুবিধা হয় না। হাওয়েভার আমি একটু আসবো আপনার কাছে, আমি একটু ডক্টর জাবিনের কাছে আসি। ডক্টর জাবিন, আপনি এনসিপি ছাড়ার পরে দাবি করেছেন আপনাকে রাজনৈতিকভাবে চুপ থাকতে বলা হয়েছে, কিন্তু আপনি তো আসলে চুপ নাই। চুপ থাকার হুঁশিয়ারি কারা দিয়েছিল আপনাকে? কেন চুপ না আমি বলতেছি যে আপনাকে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এখন যারা আপনাকে হুঁশিয়ারি দিয়েছিল বলে আপনি বলছেন, তাদের বিষয়ে আইনের আশ্রয় নিয়েছেন কিনা? আপনি যে চুপ থাকছেন না, বিষয়টি হুমকি তারা কিভাবে নিয়েছেন? ধন্যবাদ খালিদ ভাই। আমার মনে হয় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমার লিখাতে ছিল যে চুপ থাকতে বলা হয়েছিল, এটা আসলে ওয়েলউইশাররা বেশি বলেছে, সাবধান করেছে যে বেশি কথা বললে অ্যাটাক হবে। এতদিন একটা দলের অধীনে ছিলা, কেউ কিছু বলে নাই, কিন্তু এখন তুমি একা। সো এখন যদি সমালোচনা করো বা বেশি বাড়াবাড়ি করো, বেশি বলো, তাহলে চলতে ফিরতে সমস্যা হতে পারে। এই ধরনের সতর্ক বার্তা ছিল, যেটা আসলে আইনের আশ্রয় নেওয়ার মতো পর্যায়ের না। দ্বিতীয়ত হচ্ছে চুপ থাকার মানুষ না। আমার কাছে মনে হয় যে মানে চুপ, যেতটুকু কথা বলেছি বা বলবো বা এখন বলি, এটা আসলে কোনো ধরনের বিদ্বেষ থেকে না বা কোনো ধরনের ব্যক্তি আক্রমণ থেকে না। এই সমালোচনাগুলো, এই কথাগুলা দেশের স্বার্থে আমার কাছে মনে হয় যে কবরে যাওয়ার আগ পর্যন্ত বলতে থাকবো। এখন আর এই পর্যায়ে এসে আর চুপ থাকার মতো অপশন আর কি আমার নাই, বা আমার লাইফে আমার আমার মনে হয় না আমার আছে। মানে আপনি বলছেন যে আপনার ওয়েলউইশাররাই আপনাকে চুপ থাকতে বলেছিলেন, মানে হ্যাঁ, মানে এরকম না যে কোনো হুমকি বা এরকম কোনো কিছু না। আপনার সাবেক যে দল ন্যাশনাল মানে এনসিপি থেকে আপনাকে কেউ চুপ থাকতে বলে নাই, বা এরা বলেন নাই যে আপনি চুপ থাকতে? না না, না একেবারেই না। এবং এই প্রসঙ্গে আমি বলি, তাদেরকে আমি ছেড়ে এসেছি, যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আমার কাছে আছে ছেড়ে আসার। কিন্তু আমার মনে হয় না যে আমি বা আমার প্রতি তারা কোনো ধরনের বিদ্বেষ রাখবে, আদার দেন রাজনৈতিক সমালোচনা বা রাজনৈতিক তর্ক ছাড়া। কারণ এটা আমার প্রথম সংগঠন ছিল, তাদের প্রত্যেকের সাথেই আমার খুব ভালো সম্পর্ক। আমি তাদের এইজ গ্রুপ থেকে একটু বড় ছিলাম, সো বড় আপু হিসেবে তারা আমাকে যথেষ্ট শ্রদ্ধা করত ব্যক্তিগত পর্যায়ে। সো ওরকম কোনো বিদ্বেষ আমি এখন পর্যন্ত, 28 ডিসেম্বর আমি পদত্যাগ করেছি, এখন পর্যন্ত আমি কোনো কিছু পাইনি। এবং আমার কাছে মনে হয় ভবিষ্যতেও সেটা রাজনৈতিক সমালোচনা, রাজনৈতিক যুক্তিতর্ক পর্যন্ত থাকবে, এই সীমা কখনো লঙ্ঘন করবে না। একটি বিষয় নিয়ে আপনি অনেকবার বলেছেন, এই যে জুলাই আন্দোলন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে নারীদের স্পষ্ট অংশগ্রহণ করেছিল, কিন্তু নারীদের যেটা ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নের ক্ষেত্রে আসলে খুব বেশি অংশগ্রহণ আপনি দেখতে পান না। এখন পর্যন্ত আপনি যা দেখছেন, আমি মানে জামায়াতের আমিরের কথা বলতে চেয়েছিলাম বা বলতে চাই এখনো। জামায়াতের আমির একটা সাক্ষাৎকারে বলেছেন যে আসলে নারীদের পক্ষে প্রধানমন্ত্রী বা দলের প্রধান হওয়ার কোনো সুযোগ তিনি দেখেন না, সেটি নানা কারণেই দেখেন না। তো ওই ব্যাপারগুলি আপনি আসলে কীভাবে দেখেন, যে মানে ইজ ইট ওকে, ওর মানে আপনারা এটা মনে করেন কিনা যে এটা ঠিকই আছে, প্রস্তুত হোক, তারপরে এটার মধ্যে চলুক, এইটা আপনি একটু বলবেন। জি, আপনি শেষ করেন, তারপর আমি বলি।
না ওনার যে বক্তব্য উনি দিয়েছেন 25 মিনিটের, হুম এই বক্তব্য বা জামাতের নারী বিষয়ে জামাতের অবস্থান, তাদের আদর্শ, এগুলো সবকিছু আমাদের জানা। এটা হুম নতুন কিছু না, এমন হুম না যে এটা উনি গতকাল নতুন বলেছেন। এটা ওনারা যা বলেন এটা ওনারা করেও দেখাচ্ছেন, হুম হুম এবং এটাই হবে, এটাই তাদের, এটা স্টাবলিশ। এবং আমার কাছে যেই বক্তব্যটা আসলে গত কয়েক সপ্তাহ বা নির্বাচনের গত জানুয়ারি ডিসেম্বরের পর আমার কাছে যে জিনিসটা আলাদা করে মনে হয়েছে, এবং গতকালে ওনার বক্তব্যটা দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা সবাই মনে হচ্ছে এই নারী ইস্যুটাতে জামায়াত ইসলামের প্রতি টানেল ভিশন হয়ে গেছে। আমরা জানি জামায়াত ইসলামে নারী নেতৃত্বের অবস্থান কি, এটা আমরা সবাই জানি, এখানে হুম নতুন করে বলার কিছুই নাই। তারা যে 10 কোটি মানুষকে না গুনেই তাদের রাজনীতিটা করে, এটা একদম পরিষ্কার। এবং প্রত্যেকটা ইসলামী দলে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাল করিম সাহেব বলেছেন, মানে জামাতকে অ্যাটাক করেছেন যে উনি বেপর্দা নারীদের সাথে হুম সংবাদ সম্মেলন করেন। হুম তো ওনাদের মধ্যে এই ব্যাপারটা বা এই ইস্যুটা এই ইসলামপন্থী দলগুলোর মধ্যে একদম পরিষ্কার, এবং এটা নিয়ে আসলে আলোচনা করার আহ, থেকেও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, সামনের নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রগতিশীলদের রিপ্রেজেন্টেটিভ যে ব্যালট বক্সটা বিএনপি, সেখানে নারীদের কি অবস্থান। হুম মানে ব্যাপারটা এমন হচ্ছে কিনা যে আমরা পুরো দোষটা জামাত ইসলামের দিকে শিফট করে, পুরো মনোযোগটা সেখানে শিফট করে আমরা এদেরকে অদেখা করছি কিনা। কারণ আপনি দেখেন 51টা দলের মধ্যে 31টা দলের মধ্যে কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয় নাই, এবং বিএনপি এত পুরনো একটা দল হয়ে গতকাল একটা, ওনারা মাত্র 3.something 3%, অ্যারাউন্ড 3% তারা নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। সেটার থেকে বড় কথা, গতকাল একটা গোল টেবিলে এই রাজনীতিতে নারী নেতৃত্ব সংকট ও সম্ভাবনা শীর্ষক একটা গোল হুম টেবিলে বিএনপির যে স্থায়ী কমিটির একমাত্র নারী সদস্য সেলিমা আপা বলছিলেন, অনেক বক্তব্য উনি বললেন, বলার পর উনি বললেন যে ওনার জীবনের একটা দুঃখ রয়ে যাবে যে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না। আরেকজন উপস্থিত নারী নেত্রী বললেন, হুম কোট আনকোট, রাইট যে আমাদের যে কয়জন 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরুষ কোটায়, হয় তার স্বামীর কোটায় অথবা তার বাবার হুম কোটায় হুম বা তার পরিবারের কারণ। হুম তাহলে আপনি দেখেন, আপনি যদি কন্টিনিউয়াসলি ইসলামপন্থী দলগুলোর নারীর বিষয়ে কি অবস্থান, এটাতে আমরা যদি সবাই এটার অ্যাম্বাসেডর হয়ে যাই, এই আলোচনার শুভেচ্ছা দূত হয়ে যায়, তাহলে আরেকজন কিন্তু ফ্রি পাস পাচ্ছে, তাদের দিকে না না কিন্তু আমাদের কোনো ডেফিনেটলি মনোযোগ নাই। ডেফিনেটলি ডক্টর জাবিনা, ডক্টর জাবিনা আমি একটু একমত আমি আপনার সঙ্গে একদমই একমত যে একটু অন্যান্য জি যেমন, জি জি বল। হ্যাঁ, যেমন ধরেন আমি এখন কেন আমি রাজনীতি করার জন্য আমাকে একটা প্ল্যাটফর্ম নিজে, মানে আমাদের নতুনদেরকে তৈরি করতে হচ্ছে। মানে আপনি আমার অবস্থা এখন, যদি আমি হুম একটা এক্সাম্পল, এমন না যে আমি এটা আউট অফ ডিসপারেশন বলছি, আমার অবস্থা আমি নিজে চিন্তা করছি। আমি যখন 28শে ডিসেম্বর পদত্যাগ করলাম, সবাই আমাকে বলছে তুমি রাজনীতি ছেড়ো না, কিন্তু আমি রাজনীতি করব কোন প্ল্যাটফর্মে? আমার জন্য কোন প্ল্যাটফর্মটা ব্যবস্থা রেখেছে রাজনীতি করার জন্য? বিদ্যমান হুম আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্ম যদি দেখেন, তাহলে আমি আমার মতো অসংখ্য মানুষ, অসংখ্য নারী যাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, জুলাই, বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থান হুম একদম নিজের চোখে দেখার পরে, অংশ নেওয়ার পরে সে কোথায় যাবে? তাহলে আমার কাছে মনে না হচ্ছে আমি যে এই প্রশ্নটা, বিএনপি সবচেয়ে আমার মনে হয় যে এটা আপনি, সবচেয়ে গুড। আমার মনে হয় যে এই প্রশ্নটি আপনি মানে খুবই ভাইটাল প্রশ্ন তুলেছেন। সেই ক্ষেত্রে আমরাও বলবো যে 6 জন নারী নেত্রী, আমরা উপরের দিকে নারী নেত্রী আপনাদেরকে দেখেছি, আপনারা এনসিপি থেকে পদত্যাগ করলেন। আপনারা কেন, যেহেতু আপনারা পদত্যাগ করলেন একটা বিশেষ কারণে, যে বিশেষ জোটের সঙ্গে আপনারা যাবেন না, সেই জন্য কিন্তু তা আপনারা কি একসাথে থাকতে পারলেন কিনা সেটি নিয়েও আমরা একটু আপনার সাথে কথা বলবো। আমরা একটু মাসকাত ভাইয়ের কাছ থেকে একটু আসি আবার। মাসকাত ভাই, আপনার কাছে প্রশ্ন করার আগে আমি একজন দর্শকের মতামত একটু পড়তে চাই। ড্রিম বয়, ওনার নাম ড্রিম বয় 7178, তিনি বলছেন, খালেদ ভাই আপনি একটা জিনিস প্রত্যেকটা শোতে নিয়ে জামাতকে যতই ভিলেন বানানোর চেষ্টা করেন কোনো লাভ হবে না ভাই। আচ্ছা ঠিক আছে। আরেকজনের প্রশ্ন আছে যে খালেদ ভাই আপনি ভোট দিতেন, কম্পারেটিভলি যে কোনো একটা বলা লাগবে না। আমি ভোট দিতাম না, 1993 সালের পর থেকে আমি কোথাও ভোট দিই নাই। যাই হোক, এটা অপরাধ হলে অপরাধ, আমি 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 চুজ করেছি ভোট না দিতে। হাওয়েভার আমি মাসকাত ভাই আপনার কাছে একটু জানতে চাই যে একটা প্রসঙ্গ, আমরা কিন্তু আপনাকে দেখেছি যে আপনি যত জায়গায়, বিশেষ করে শেখ হাসিনার আমলে গত 15 বছরে আমরা দেখেছি যে আপনি ফেসবুককে ব্যবহার করে বা আপনার অন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ব্যবহার করে আপনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রতিবার। কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে মানে
আপনি কি এই ব্যাপারে মানে আপনার পছন্দ অপছন্দের উপর ডিপেন্ড করেন কিনা? যেমন আনিস আলমগীরের প্রসঙ্গে অনেকে বলছেন যে তার মুক্তি এবং মিডিয়ার বিষয়ে যেমন সোচ্চার নন, আপনারা যারা সিমিলার কিছুতে অন্য সময় অনেক প্রতিবাদ করেছেন সেখানে করেন না। আমি আপনারটাই জানতে চাইছি যে এইটার ক্ষেত্রে কি আপনার কোনো পিক ক্যান চুজ আছে কিনা? সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু আপনিও ডয়েচে ভেলেতে ছিলেন এবং আমিও ডয়েচে ভেলেতে ছিলাম। আমার ধারণা আর্কাইভ আপনার কিছুটা হলেও চোখে পড়ে থাকতে পারে। 2002 থেকে 2007 পর্যন্ত আমার মনে হয় যে আমি বিএনপি জামাতের শাসন আমলের প্রতিটি সমস্যাকে অনুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবং সে সময় আমার লেখা উপন্যাসেও দেখা যাচ্ছে যে ওই সময়ের বিএনপি এবং জামাত শাসনের এবং ওই সময়ের 9/11 পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা, সেইখানে ইসলামী জঙ্গিবাদের যে উত্থান, তার সমালোচনা। কাজেই আমার কাছে মনে হয় যে এক একটা সময় এক এক রকম ভাবে এক একটি বিষয়কে সমালোচনার সামনে এনে দেয়। 2014 সালে আমার কাছে মনে হয়েছে যে আহ, মানে অনেক ইসলাম পন্থার সমালোচনা হয়েছে। এখন ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে যখন বিজেপি ক্ষমতায় এলেও, এবং সেখান থেকে আমরা যখন একটি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি এবং তারা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে, তখন স্বাভাবিকভাবেই আমি সমালোচনা করেছি মানে এই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সমর্থক কিছু বামপন্থী, সবাই না, আমার বন্ধু বান্ধবরা অনেকে আছেন বামপন্থা যারা জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছিলেন। কাজে এই অভিযোগটা আমার মনে হয় যে আমার ব্যাপারে খুব একটা সমীচীন হবে না। তো একটা বিষয় আমি এখানে আরেকবার স্পষ্ট করি, সেটা হচ্ছে যে যেহেতু জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী তরুণ তরুণীরা এরা আমাদেরকে জীবন মৃত অবস্থা থেকে মুক্তি দিয়েছে, জীবনে ফিরিয়ে এনেছে, তাই এরা যে রাজনৈতিক দলেই থাকুক সারা জীবন এদের প্রতি আমার একটি কৃতজ্ঞতা এবং স্নেহ থাকবে। সেটা সেটা শর্তহীন। এবং যেহেতু এই জুলাই বিপ্লবের ম্যান্ডেটে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্বে এসেছে এবং এটি যেহেতু কোনো রাজনৈতিক সরকার না এবং এর যেহেতু কোনো অতীত অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনা করা, তাই তার অনেক ব্যর্থতা এবং শৈথিল্যের সমালোচনা আমি করিনি। কারণ আমার মনে হয়েছে যে এই সরকারটিকে প্রতিদিন এর ছিদ্রান্বেষণ করার জন্য দেশে বিদেশে অনেক বিশেষজ্ঞ সক্রিয় ছিলেন প্রথম থেকে, সে কারণে এই সময়টাতে আমাকে একটু প্রথম থেকে, হ্যাঁ, এই কারণ প্রথম থেকে না, পরের দিন থেকে, মানে 6 অগস্ট থেকেই তো আগেই ভালো ছিলাম, মানে শুরু হয়ে গেছে আর কি, মনটা ভালো না লাগছে মানে না, মানে দম বন্ধ মানে হয়ে ঘটনা আসছে। হয়েছে যে আমি এই জায়গায় একটু আপনি কি এটা শেষ করবেন কিনা? আমি একটু ডক্টর আমি এই জায়গাটা শেষ করতে যে চাচ্ছি আনিস যে আলমগীরের আমার আসলে 12 গ্রেপ্তারটা তারিখে আমার একটা বোঝা নেমে যাবে কাঁধ থেকে। 12 তারিখের পরে যেই রাষ্ট্র ক্ষমতায় আসবে তার ভুল ত্রুটির সমালোচনা আবার আগের মতো শুরু করব। অর্থাৎ গণতান্ত্রিক সংস্কৃতিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে সে সবসময় জবাবদিহির মুখে পড়বে, সেখানে আমার রোল একই থাকবে। আমি দুইটা জিনিস একটু ভাগ করে আপনাকে জিজ্ঞেস করতে চাই। একটা ভাগ হচ্ছে যে আপনি যাদেরকে বলছেন যে জীবনমৃত অবস্থায় আমরা ফিরে এসেছি, তারা যখন সরকারের সমালোচনা করে তখন আপনি কোন পক্ষ নেন? তারা যখন সরকার, তখনও আমি সরকারের সমালোচনা করি না, যেহেতু এটা জুলাই ম্যান্ডেটের এবং আমি জানি যে এরা তো কেউ সরকার পরিচালনা করেনি, কাজেই এদের কাছ থেকে আপনি বেশি প্রত্যাশা করলে তো হবে না। মানে আমি তাদেরকে স্নেহ করি জন্য তাদের প্রতিটি বিষয়ে যে আবার সহমত হতে হবে তা না, আমি ওই ব্যাপারে নীরব থাকি। এই সময়টাতে আমি এভাবেই কাটিয়েছি যে যারা জুলাইয়ের যে তরুণ তরুণীরা তাদেরকে ওকে সেকেন্ড ভাগ, যারা সরকার পরিচালনা করে বা আগে করার অভিজ্ঞতা আছে, তারা কি দক্ষভাবে গভর্নমেন্ট পরিচালনা করছে? এইটা আমাদের অভিজ্ঞতা। আওয়ামী লীগ তো তাহলে সবচেয়ে অভিজ্ঞ লোক, 15 বছর সরকার পরিচালনা করছে, কিন্তু যত দিন গেছে তত তারা খারাপ হচ্ছে, যত দিন গেছে তারা তত খারাপ হচ্ছে। একটা রাজনৈতিক দল থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে অন্তত আপনার একটি রাজনৈতিক দল থাকে, তার কর্মীরা থাকে, তৃণমূল পর্যায়ে কিছু সামাজিক সমস্যা সমাধানের জন্য। আমি বলছি না যে হেলমেট পরে সেখানে গিয়ে হাতুড়ি হাতে নেমে যাওয়ার কথা।